আজকে ডিবেট সকাল 10টায় অন্তত নির্ধারিত সময় এই ডিবেট আমরা আলোচনায় আসি, কিন্তু আজ তথাকথিত সেই ডিবেট আমরা আলোচনা করব না। কারণ ডিবেট বলতে যা বোঝায় তর্ক, পাল্টা তর্ক, বিতর্ক, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা গত 5.5 মাস ধরে দেশে তোলপাড় ফেলে দেওয়া আরজিকর ধর্ষণ মামলার সাজা ঘোষণা এবং একই সঙ্গে তার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে। আরজিকরে ধর্ষণ খুনে আপাতভাবে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের বিরুদ্ধে 3টি ধারায় সাজা ঘোষণা করলো আদালত। ফাঁসি নয়, বরং আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সঙ্গে সঞ্জয়কে এবং রাজ্য সরকারকে দিতে হবে জরিমানা। কিন্তু একদিকে ফাঁসি তো হলো না, কিন্তু তারপরও এই আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা সঙ্গে জন্ম দিল এক গুচ্ছ প্রশ্নের। অন্যদিকে নির্যাতিতার পরিবার, তারা কতটা আদৌ সন্তুষ্ট হলো, তাদের ক্ষতে আদৌ কতটা প্রলেপ পড়লো, আমরা সব নিয়ে আজকের 1 ঘন্টা আপনাদের সঙ্গে আলোচনায় থাকবো। শুরুতে নজর রাখবো প্রতিবেদনে। মৃত্যুদণ্ড নয়, আরজিকর ধর্ষণ ও খুন কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ আদালতের। যতদিন সঞ্জয় বাঁচবেন ততদিন থাকতে হবে জেলের ভিতরেই, এমনটাই নির্দেশ শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাসের। মূলত ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103-এর 1 ধারায় দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1 ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, এই ধারায় সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ভারতীয় ন্যায় সংহিতার 66 ধারায় সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ আদালতের, সঙ্গে দিতে হবে 50,000 টাকার জরিমানা। জরিমানা অনাদায় অতিরিক্ত 5 মাসের কারাবাসের নির্দেশ। ভারতীয় ন্যায় সংহিতার 64 ধারায় সঞ্জয়কে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সঙ্গে দিতে হবে 50,000 টাকার জরিমানা। জরিমানা অনাদায় অতিরিক্ত 5 মাসের কারাবাসের নির্দেশ। এছাড়াও মামলায় বিচারকের পর্যবেক্ষণ, নিহত চিকিৎসকের পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেই। এই ঘটনা বিরলের মধ্যেও বিরলতম নয়, পর্যবেক্ষণ বিচারক অনির্বাণ দাসের। Section 64 of BNS, Section 66 of BNS আর Section 103 সাবক্লজ 1 of the BNS। এই সেকশনগুলোতে Section 64 আর Section 103 সাবক্লজ 1 of the BNS এ স্পেসিফিক্যালি অ্যান্ড ক্যাটাগরিক্যালি লার্নেড কোর্ট বলেছেন যে লাইফ ইমপ্রিজনমেন্ট প্লাস 50,000 ফাইন, অনাদায় 6 মাসের জেল, 5 মাসের জেল, দুটোর ক্ষেত্রেই। এবং Section 66-এ লার্নেড কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছেন যে life imprisonment of the convict or the person who has been proven guilty till his natural life, মানে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন he will be behind the bars। আমাদের জাজমেন্টগুলো কনসিডার করা হয়েছে এবং লার্নেড কোর্ট বললেন যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস নয় এবং তাই জন্য হাইয়েস্ট যে সাজাটা দেওয়া হচ্ছে দ্যাট ইজ লাইফ ইমপ্রিজন। আপনারা কি আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবেন? হ্যাঁ, সেটা তো যে কোনো অ্যাকিউজড যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে ওপরের আপিল কোর্টে যাওয়ার, তো ডেফিনেটলি উনি আপিল তো করবেন। এ রাজ্যের আরজিকরের নৃশংস ধর্ষণ খুনের মামলায় শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ বিদেশ চেয়েছিল আরও বিস্তারিত তদন্ত, বাকি দোষীদের খুঁজে বের করে সকলের সঙ্গে সঞ্জয়ের মৃত্যুদণ্ড। কিন্তু শিয়ালদহ আদালত আরজিকর ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে ফাঁসির কাঠগড়ায় নয়, পাঠিয়েছে আজীবন জেলের ভিতরে। এই রায় খুশি নন মুখ্যমন্ত্রী, খুশি কি রাজ্যবাসী? ক্যামেরায় প্রসন্ন নস্কর ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সঞ্জয়ের সাজা ঘোষণার আগে বিচারক অনির্বাণ দাসের এজলাসে শুনানি চলল 30 মিনিট ধরে। সঞ্জয়ের বক্তব্য জানতে চাইলেন বিচারক। সঞ্জয়ের মুখে একই বচন, রুদ্রাক্ষ ছেড়েনি, পুলিশ যা পেয়েছে তাকে দিয়ে করিয়েছে, তাকে ফাঁসানো হয়েছে, আরও একবার শটান বললেন দোষী সাব্যস্ত সঞ্জয়। তখন সময় দুপুর 12:41। শুনানি শুরু হয় শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাসের এজলাসে। কাঠগড়ায় তখন সশরীরে দাঁড়িয়ে সঞ্জয় রায়। কাদম্বিনী খুন ও ধর্ষণ কাণ্ডে আদালতের বিচারে দোষী সাব্যস্ত। সাজা ঘোষণার আগে আত্মপক্ষ সমর্থনে আসামির বক্তব্য শোনা হয়। এক্ষেত্রেও হলো তাই। বিচারক সঞ্জয়কে জিজ্ঞাসা করেন, আপনাকে কালকে বলেছিলাম যে চার্জ করা হয়েছিল তা প্রমাণিত, এই শাস্তির বিষয়ে আপনার কি বক্তব্য? সঞ্জয়ের উত্তর, ধর্ষণ খুন কোনোটাই করিনি,
আপনাকে জানিয়েছি আমার গলায় রুদ্রাক্ষর মালা ছিল। আমি যদি কিছু করতাম তাহলে তা ছিঁড়ে যেত। আমাকে ফাঁসানো হয়েছে, আমাকে কিভাবে টর্চার করা হয়েছে সেটাও সবটাই আমি আপনাকে বলেছি। আমাকে দিয়ে পুলিশ যখন তখন যা খুশি বলিয়ে নিয়েছে। বিচারক সঞ্জয়কে প্রশ্ন করেন, শাস্তি নিয়ে কিছু বলার আছে? নিরুত্তর থাকে সঞ্জয়। বিচারক প্রশ্ন করেন, বাড়িতে কে কে আছেন? সঞ্জয় জানায়, মা আছেন। বিচারকের প্রশ্ন, বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ আছে? সঞ্জয়ের জবাব, না। মাথা নিচু করে থাকে সঞ্জয়। একদৃষ্টে তখন সঞ্জয় তাকিয়ে বিচারকের দিকে। সিবিআই এর আইনজীবী বলেন, এই ঘটনা বিরল। বাবা মায়েরা ছেলেমেয়েদের বাইরে পড়তে পাঠাচ্ছে, কতটা ভয় নিয়ে তাদের থাকতে হচ্ছে। সঞ্জয়ের কথায় তখন, আমি এই কাজ করিনি। চোখে তখন জল সঞ্জয়। কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেও ফেলেন। সঞ্জয় বিচারকের উদ্দেশ্যে বলে, আপনি বিচার করুন, আমার দোষ কমানোর জন্য অনুরোধ করতে চাই। সর্বোচ্চ শাস্তির আবেদন জানায় সিবিআই এর আইনজীবী। সঞ্জয়ের উদ্দেশ্যে বিচারকের বক্তব্য, আপনাকে আমি সময় দিয়েছি, সব শুনে আমি আপনাকে দোষী সাব্যস্ত করেছি। সঞ্জয়ের আইনজীবীর সওয়াল, ফাঁসির সাজার জন্য যথেষ্ট প্রমাণ প্রয়োজন হুজুর। তদন্ত পুরোপুরি শেষ হলো না, তার আগেই সাজা শোনানো হচ্ছে, একটু দেখবেন হুজুর। সকলের সব বক্তব্য শোনেন বিচারক অনির্বাণ দাস। শেষ হলো শুনানি। যাবতীয় নথি প্রমাণ, দুপক্ষের কৌশলীদের সওয়াল জবাব থেকে উঠে আসা তথ্যের ওপর ভিত্তি করে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে দেন বিচারক। ভাগ্য নির্ধারণ হয়তো শনিবারই হয়ে গিয়েছিল সঞ্জয় রায়ের। চোখের জল কিংবা রুদ্রাক্ষের মালার অজুহাত মান্যতা পেল না আদালতে। 164 দিন পর সাজা ঘোষণা হলো নিম্ন আদালতে। অদ্রিজা ঘোষ এবং অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আরজি করের এই ধর্ষণ খুন বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, মন্তব্য শিয়ালদা আদালতের বিচারকের। কিন্তু এই ঘটনা রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশে তুলল তোলপাড়। তাহলে বিরলতম ঘটনা আদালতে প্রমাণ করতে কি ব্যর্থ সিবিআই? এতদিন কি করলো তারা? আদালতের রায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী থেকে রাজ্য বিজেপির সভাপতি প্রত্যেকে। আমরা প্রতিদিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে এই কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগে ফাঁসির অর্ডার করে দিতে পারি। এই নরক বিচারকদের চরমতম শাস্তি হওয়া উচিত। আমিও অ্যাজ এ লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। আরজিকর কাণ্ডে সঞ্জয়ের বিরুদ্ধে আদালতের রায় সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে সঞ্জয়ের ফাঁসির দাবি উঠেছিল, কিন্তু তা হলো না কেন? সংশয় প্রকাশ মুখ্যমন্ত্রীর। রাজ্য পুলিশের হাত থেকে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে আরজি করে ধর্ষণ খুন কাণ্ডের তদন্ত ভার স্থানান্তর হলো, তখন রাজ্যবাসীর আশা ছিল এবার উপযুক্ত তদন্ত হবে। তদন্ত শুরু হলো, একটার পর একটা দিন গেল। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয় রায় ছাড়া আর কোনো কালপ্রিটকে খুঁজে বের করতেই পারল না সিবিআই। সোমবার 164 দিন পর যখন নিম্ন আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো, তারপর বিচারক মন্তব্য করেন, এই ঘটনা বিরলের মধ্যেও বিরলতম নয়। কেন? আদালতে এই ঘটনার গুরুত্ব তুলে ধরতে তবে কি ব্যর্থ সিবিআই? প্রশ্নটা উঠছেই। সকলের মনে থাকার কথা, সিবিআই এর হাতেই এই মামলায় প্রমাণ লোপাটের দায়ে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এই মামলা থেকে ইতিমধ্যেই তারা মুক্তি পেয়েছেন। কেন? কারণ সিবিআই নির্ধারিত দিনে তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি। শুধু তাই নয়, বারবার আমরা কাদম্বিনীর বাবা মাকেও বলতে শুনেছি তারা চাননি সিবিআই এই কেসের তদন্ত করুক, তারা শুধু চেয়েছিলেন উপযুক্ত তদন্ত। কিন্তু আদালত এই কেস সিবিআই এর হাতে হস্তান্তর করেছিল। পুলিশ 5 দিনে যা করেছিল, আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করে সঞ্জয়কে একা সাজা ঘোষণা করলো। আমরা এটাতে সন্তুষ্ট নয় বলে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কিন্তু আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্টে মামলা করেছি। মনে করি সঞ্জয় দোষী, বাট একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না। কোথাও দাঁড়িয়ে কি সিবিআই এর এই গুরুত্বপূর্ণ মামলায় আরও সতর্ক হওয়া উচিত ছিল? কোথাও কি তবে তদন্তে সত্যি গন্ডগোল থেকে গিয়েছে? সেই গন্ডগোল সিবিআই তদন্তে নাকি একেবারে ঘটনার গোড়াতেই? আপাতত তা জানা নেই। কিন্তু সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় খুশি হতে পারছেন না বিরোধীরাও। রাজ্য বিজেপির সভাপতির কথাতেও প্রকাশ, তদন্ত দরকার ছিল আরও বিস্তারিত।
हम चाह रहे थे कि हाईएस्ट पनिशमेंट हो, हाईएस्ट पनिशमेंट अभी नहीं हुआ। अब कोर्ट का वर्डिक्ट है, कोर्ट के खिलाफ तो हम बीइंग ए इलेक्टेड रिप्रेजेंटेटिव ऑफ द गवर्नमेंट, लोग नहीं बिलीव करते कि इसमें एक लोग इसमें इन्वॉल्व है। मुझे लगता है और भी इन्वेस्टिगेशन होना चाहिए, स्पेशली कोर्ट को बोलना चाहिए था कि जो बात संजय कर रहा है, संजय जो बात कर रहा है, उन्होंने राजीव कुमार का नाम लिया, पुलिस का नाम लिया, उसका तहकीकात होना। রাজ্যে ঘটে যাওয়া সম্প্রতি কিছু ধর্ষণ কাণ্ডের বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, কিন্তু কাদম্বিনী কাণ্ডের মতো নৃশংস ঘটনায় দোষীর মৃত্যুদণ্ড হলো না কেন? আজ রাজ্যবাসীর ক্ষোভের মুখে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া। ক্যালকাটা নিউজ। 5.5 মাস আগে গত 9 আগস্টের একটি রাত অন্তত তোল পার করে দিয়েছিল এই শহর কলকাতা। এই শহর কলকাতা ছাড়িয়ে দেশ বিদেশ গোটা বিশ্বের অলিন্দে। সরকারি মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে আপামর মানুষের মন। উদ্ধার হয় আরজিকরের তরুণী চিকিৎসকের দেহ। তারপর ঘটনাক্রম একের পর এক পর্যায়ক্রম যা যা ঘটেছে সবটাই আমাদের জানা, এবং সেই ঘটনা সামনে আসার পর যেন দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ল বিভিন্ন জায়গায়। এই শহরতলি, অলিতে গলিতে, দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে। শুধু তাই নয়, একাধিক চিকিৎসক সংগঠনের তরফ থেকে প্রতিবাদ আন্দোলনে ইতিমধ্যেই কিন্তু তার আঁচ ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, রাজধানী দিল্লির অলিন্দে এবং এর আঁচ লক্ষ্য করা গিয়েছে। অবশেষে ঘটনার পরদিন কলকাতা পুলিশ গ্রেপ্তার করলো অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। মুখ্যমন্ত্রী তড়িঘড়ি নির্যাতিতার বাড়িতে এলেন এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনায় সিবিআই তদন্ত 5 দিনের মধ্যে তিনি অন্তত নির্দেশ দেবেন, এবং সেই মতো হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত নির্দেশ হলো। গতি প্রকৃতি এগোতে থাকলো, তদন্ত কোন দিকে এগোলো তা আমাদের প্রত্যেকেরই জানা। এই 5 মাসে যা হয়েছে, রাজ্য রাজনীতি, রাত দখল, নতুন ভোরের সূচনা, একের পর এক ঘটনা আমরা প্রত্যেকেই দেখেছি। অবশেষে শনিবার শিয়ালদহ আদালতে যেখানে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে, গতকাল ছিল সাজা ঘোষণা। কিন্তু যারা সেই সন্তান হারিয়েছেন, যারা কোনো দিন আর নিজেদের মেয়েকে ফিরে পাবেন না, কি বলছেন তারা? এই সাজা কতটা তাদের ক্ষতে প্রলেপ দিতে পারলো? কি বলছেন তারা? আগামীতে কি কি পরিকল্পনা তারা রয়েছেন? অবশ্যই আমরা আলোচনায় আসবো। আমরা একটা বিরতিতে যাব, কারণ বিরতির পর আমরা তাদেরকে সঙ্গে নিয়ে ফিরবো। সেই সন্তানহারা সেই বাবা মা আমার সঙ্গে থাকবেন। আপনারা দ্রুত বিরতির পর ফিরছেন। দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। এবার শীতের আনন্দ আরো বাড়িয়ে তুলুন। আবরণ নিয়ে এসেছে প্রতিটি শীত বস্ত্রের উপর আকর্ষণীয় 10% ছাড়। তাই দেরি না করে আজই আসুন, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। এখানে ওখানে যেখানেই দেখো শুধু শাদি চলছেটা কি? bengali-shadi.com, কারণ শাদি লাইফ ফ্রি। পছন্দের ম্যাচেসদের সঙ্গে অনলাইন দেখা করুন একদম ফ্রি। ডাউনলোড করুন। ফিরলাম আমরা বিরতির পর। আমরা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে 9 আগস্ট থেকে 20 জানুয়ারি 164টি দিনের মাথায় আরজিকর খুন ধর্ষণ মামলায় সাজা ঘোষণা হলো। এই সাজা ঘোষণা শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাসে তিনি করলেন। তাকিয়েছিলেন প্রত্যেকেই। সেই রাত দখল করা সেই সমস্ত প্রত্যেকটা মানুষ, অলিতে গলিতে প্রত্যেকটি স্তরে মানুষ তারা সামিল হয়েছিলেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সেই সন্তানহারা বাবা মা রয়েছেন। অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী, যে নামে তাকে অভিহিত করা হোক না কেন, আজ কাদম্বিনীর বাবা মা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কাকু, কাকিমা, আমি আপনাদেরকে এই আলোচনায় একটুখানি আমরা কথা বলার চেষ্টা করব, কারণ আমিও আপনাদের কন্যা সম, একেবারে সন্তানের মতো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো উপস্থাপিকা হিসেবে আমি কথা বলতে চাই না আপনাদের সঙ্গে। আমি বুঝি এই 5.5 মাস ধরে আপনারা কি হারিয়েছেন, একটা অদম্য লড়াই আপনারা এখনও করে যাচ্ছেন। তার জন্য শুরুতে আপনাকে কুর্নিশ জানাবো, এবং অবশ্যই আজকের এই আলোচনায় বেশ কিছু প্রশ্ন অন্তত কালকে সাজা ঘোষণা হওয়ার পর আবারও নতুন করে তৈরি হচ্ছে। আমি কাকিমা আপনার কাছেই প্রথমে আসার চেষ্টা করব। একজন সন্তানহারা মা 5.5 মাসের এই দীর্ঘ
লড়াই। অভিযুক্ত সিভিক সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, তার সাজা দৃষ্টান্তমূলক সাজা চেয়েছিলেন আপনারা। আপাতভাবে আমি জানি না এটা কোনো সন্তুষ্টির বিষয় নয় কিনা, কিন্তু কোথাও কি ক্ষতে এতটুকু প্রলেপ পড়লো বলে মনে হচ্ছে আপনার? পড়েনি, এবং সঞ্জয় রায়ের একার ফাঁসি হলেও আমি সন্তুষ্ট হতাম না। সন্তুষ্টর কোনো জায়গাই নেই। আমাদের একমাত্র মেয়েকে হারিয়েছি। তবে আপনাদের সমস্ত মিডিয়াকে আমার ধন্যবাদ যে আমাদের খবরটা এখনো আপনারা বাঁচিয়ে রেখেন। এবং আমি মনে করি সঞ্জয় একাদশী নয়, আমার মেয়ে একটা সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় বলে যাও আপনি বলুন খুন হয়েছে এবং তাকে ধর্ষিত হতে হয়েছে, এবং হসপিটালের কেউ এটা জানে না, এটা আমি বিশ্বাস করি না। তাই আমি চাই সমস্ত তদন্ত নিরপেক্ষভাবে হোক এবং সমস্ত দোষীরা ধরা পড়ুক, তারপর সাজা হোক সমস্ত অপরাধীদের একসঙ্গে, যারা আমার মেয়ের খুন এবং ধর্ষণ এবং তার তথ্য প্রমাণে জড়িত সবাই যেন সাজা পায়। একটা বিষয় গতকাল আমরা দেখলাম যে রায় দিতে গিয়ে বিচারক বললেন যে এই ঘটনা কোনোভাবেই অভিযোগগুলোই বিরল থেকে বিরলতম নয়। কেন নয়, কি মনে হচ্ছে আপনার? এটা সিবিআই এর ব্যর্থতা আমি বলবো, কারণ প্রথম দিন থেকেই আজ এই 5 মাস গেছে বা তার আগে থেকেও অনেকেই বলেছেন এরকম ঘটনা দেখিনি যে কর্মরত জায়গায় মহিলা খুন এবং ধর্ষণ। সে তো তার নিজের বাড়িতেই ছিল, আমি মনে করব হসপিটাল তার দ্বিতীয় বাড়ি, তার কাজের জায়গা। কর্মস্থলে তার কর্মরত অবস্থায় খুন ধর্ষণ এটা রেয়ার এবং রেয়ার কেস। এটা সিবিআই সেই প্রমাণ দেখাতে পারেনি, এটা সিবিআই এর ব্যর্থতা। একেবারে আপনি একটু সঙ্গে থাকুন, আমি কাকুর কাছে আসি। কাকু, আমি সত্যি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু এই ঘটনা কালকে কি কোথাও মনে হয়েছে যে সময় দাঁড়িয়ে এজলাসে বিচারক এলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে যখন মৃত্যুদণ্ড হলো না বরং আমৃত্যু কারাবাস বলেন, তখন ঠিক প্রাথমিক এই সময়টা কি মনে হয়েছিল আপনার? একটা কথাই বারবার বলবো, বিচারকের ওপর আমরা আস্থা রেখেছিলাম। বিচার তার আমাদের সেই আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছেন। তিনি যে সমস্ত প্রমাণপত্র এবং কাগজপত্র হাতে পেয়েছেন তার উপর ভিত্তি করে যে রায় দিয়েছেন এবং সেটা সঠিক রায় দিয়েছেন বলে মনে করি। সিবিআই তার কাজ ঠিক মতন করতে পারেনি, তার তথ্য প্রমাণ ঠিক মতো তুলে ধরতে পারেনি বলেই তার মৃত্যুদণ্ড হয়নি। এটাই হচ্ছে পরিষ্কার কথা, পরিষ্কার ব্যাপারও। এটা মানুষকে বুঝতে হবে। সিবিআই ঠিকমতো কাজ করছে না, সিবিআইকে জোর করে কাজ করতে হবে এবং সিবিআইয়ের উপরে চাপ বাড়াতে হবে। তার জন্য আমরা হাইকোর্টে মামলা করেছি এবং সুপ্রিম কোর্টে একটা মামলা করেছি। এবং এই সঞ্জয় রায়ের বিরুদ্ধেও একটা কথা বলতে চাই, যে রায় গতকাল বেরিয়েছে, আমরা সমস্ত রায়ের কপি পড়ে এবং যদি দেখি আমরা ওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলে আরও চরম শাস্তি দেওয়া সম্ভব, আমরা হাইকোর্টে যাব, উচ্চতর আদালতে আমরা যাব। সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালত যখন বলছে, যে বিচারক যখন বলে যে ঘটনা বিরল থেকে বিরলতম আখ্যা অন্তত আদালত দিল না, কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে আদালতে ঘটনার যে গুরুত্ব, সেই গুরুত্বটাই তুলে ধরতে ব্যর্থ সিবিআই? হ্যাঁ, অবশ্যই সেটাই আমরা পেপার দেখব। যদি দেখি যে আদালতের কোনো সমস্যা আছে, তাহলে আমরা উচ্চতর আদালতে যাওয়ার জায়গা তো আমাদের খালিই আছে, কোনো অসুবিধা নেই। সিবিআইয়ের এই ভূমিকা নিয়ে কি বলবেন? কারণ নির্ধারিত সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারেনি। সিবিআই তো কোনো কাজই করছে না, আমরা তো দেখতেই পাচ্ছি সিবিআই কোনো কাজ করছে না। সিবিআইকে জোর করে কাজ করাতে হবে। এই জায়গা থেকে আমি একটু বলতে চাই, তার জন্যই আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি এবং লোয়ার কোর্টেও কতগুলো প্রশ্ন রেখেছিলাম। দেখি
লোয়ার কোর্টেও আমরা কোশ্চেন রেখেছিলাম, তার অ্যান্সার জজ কি দিয়েছে নিশ্চয়ই না কোনো প্রতিফলন তো আর আমাদের রায়ের কপিতে পাবো। আগে রায়ের কপিটা ঠিকঠাক করে পড়ে বুঝে এবং আমাদের আইনজ্ঞ যারা এখন আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা একটা সিদ্ধান্ত নিতেই হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে যে কারণ আপনারা শুরুর দিন থেকে, কারণ যেভাবে আপনাদেরকে মেয়ের কাছে প্রথমে 3 ঘন্টা ঘেঁষতে দেওয়া হয়নি, আমি ঘেঁষতে দেওয়া হয়নি বলবো, তারপর অন্তত আপনারা বসেছিলেন, তারপরে বহুবার এমন বেশ কিছু তথ্য বা প্রমাণ আমি বলবো, কারণ সেই নীল চাদর সবুজ চাদরে বদলে গিয়েছে, একাধিক বিষয়, অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে ভিড় করেছে এবং সেই প্রশ্ন সম্বলিতগুলো আপনার আদালতে জমা দিয়েছিলেন। তাহলে কোথাও কি এই জায়গাগুলো একেবারে সিবিআই সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে বলে মনে হচ্ছে আপনার? অবশ্যই কালকে গতকাল তৃণমূলের অনেক নেতা যেমন আমাদের মহানাগরিক ফিরহাদ হাকিম, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখপাত্ররা যেভাবে ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন, ব্যাপারটা মোটেই তা নয়। প্রথম দিন আমরা আমার মেয়ের মৃত্যুতে যা দুঃখ না পেয়েছি, পুলিশের এবং প্রশাসনের আচরণ, কলেজ প্রশাসন কর্তৃপক্ষ এবং পুলিশের আচরণ আমাদের আরও বেশি মর্মাহত দুঃখিত করেছে। কারণ প্রথম থেকে সকাল 12টা 15 যখন আমরা হসপিটালে 10টা 53 যখন ফোন আসে তখন থেকে রাত্রির 1টা পর্যন্ত পুলিশ আমাদের সঙ্গে যে চরম দুর্ব্যবহার করেছে, তার উপরে আমরা তাও 2 দিন আমরা আস্থা রেখেছিলাম রাজ্য সরকার এবং পুলিশের ওপরে, তখনও দেখি পুলিশ শুধরায়নি এবং কোনো কাজ করেনি, তখনই বাধ্য হয়ে আমরা কোর্টে গেছি। তার জন্যে রাজ্য সরকারের উৎফুল্ল হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। রাজ্য সরকার যেমন বলছে আমরা সব বিচার দিয়ে দিয়েছি, এরা বিচার পেল না, সিবিআইয়ের কাছে গেল বলে, এটা একদম ভুল কথা বলছে রাজ্য সরকার এবং তৃণমূলের লোকজন। এটা আমরা তীব্র বিরোধিতা করছি এর। কাকু, সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তো তিনি রীতিমতো বলেছেন যে তিনি নাখুশ হয়েছেন, তিনি এই সাজায় একেবারেই তিনি বলছেন যে যদি আমাদের হাতে থাকতো তাহলে ফাঁসি করিয়ে দেখাতাম এবং আমাদের পক্ষে এই চরম নাটক আমরা দেখতে আর চাই না। ওনার কাছে এই চরম নাটক আমরা দেখতে চাই না, ওনার কাছে এই চরম নাটক আমরা দেখতে চাই না। উনি যদি ঠিক মতন আমাদের সহযোগিতা করতেন তাহলে ওই 4 দিনের মধ্যেই সমস্ত অপরাধীরা সামনে আসতো এবং সঠিক বিচার আমরা পেতাম। প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, বিনীত গোয়েল, সিপি, এসিপি এবং সবাই মিলে তথ্য প্রমাণ জোগাড় করার কাজে তথ্য প্রমাণ লোপাট করেছেন। সেই জন্যই সিবিআই এসে সেটাতেই তকমা লাগিয়েছে। উনি যেমন বলছেন মা বাবা সিবিআইকে দিয়েছে বলে বিচার পায়নি, আমি বলবো উনি এবং পুলিশ মিলে তথ্য প্রমাণ লোপাট করেছেন এবং রাষ্ট্র চায়নি, তাই আমার মেয়েটা বিচার পায়নি। তাহলে কি কোথাও মনে হয় যে মানে এই যে ঘটনা, এই যে প্রথম 5টা দিন, এই 5টা দিন একেবারে নষ্ট হয়েছে বলে মনে করছেন? অর্থাৎ কোথাও নাকি সিবিআই তদন্তে গলদ, নাকি একেবারে গোড়ায় গলদ রয়েছে? যারই না, তো ওনারা যা করেছেন ভালোই করে, খুব ভালো করেছেন। এখন ওনারা যা করেছেন খুব ভালো করেছেন। আর পরেও সিবিআই যদি চাইতো মানে ভালোভাবে তদন্ত করতে, তাহলে সিবিআইও বার করতে পারত। কারণ এখন হচ্ছে প্রযুক্তির যুগ, প্রযুক্তিগত ব্যাপার ব্যবহার করে সিবিআই ঠিক বার করতো। আমরা আশা হয়েছিলাম যখন সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অ্যারেস্ট হয়েছিলেন, তখন আমাদের খুব আশা জাগিয়েছিল যে পরপর সবাই যারা দোষী আছে তারা ধরা পড়বে। সেখানে দেখলাম আমার মেয়ের সঙ্গে যে সেদিন রাতে যে 4 জন মানে ডক্টর ডিউটিতে ছিলেন, তাদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলো না সিবিআই, এবং আমার মেয়ের এমএসভিপি বা এইচওডি তাদেরও কোনো জিজ্ঞাসাবাদের আওতায় আনা হলো না। এগুলো কেন হলো না? এটা কি কোনো প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করা হলো? কি হলো আমি ব্যাপারটা এখনো বুঝতে পারিনি। কাকিমা, একটা কথা জিজ্ঞেস করি, কারণ যে দিন এই ঘটনা, সেই 9 আগস্ট, তার পরদিন যখন ফোন গেল আপনাদের কাছে, তখন একটি মহিলা কণ্ঠস্বরে ফোন গিয়েছিল, তারপরে হয়তো তার পরিচয় জানা গিয়েছে, কিন্তু বিষয় হচ্ছে আপনারা মেয়ের এরকম বেশ কিছু যারা তার সঙ্গে সহকর্মী হিসেবে সেই সময় ডিউটি করছিল তাদেরকে চিনতেন, বা তারা সেই সময় আপনারা যখন গিয়েছিলেন তাদেরকে সেই সেমিনার হল বা ধারে কাছে আশপাশে দেখেছিলেন? এরকম কারোর সঙ্গে কথা হয়েছিল? কে না, আমাদের সঙ্গে তখন মেস ডিপার্টমেন্টের কেউই আসেনি,
তবে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ একজন শারিফ হাসান সে এবং তার কয়েকজন মানে চেনা চেনা লোক নিয়ে আমাদের সারা দিন তত্ত্বাবধানে রেখেছিল এবং সে পরে স্বীকারও করেছে যে সন্দীপ ঘোষে তাকে পাঠিয়েছিল যে ওখানে যাতে আমাদের সে সমস্ত কিছু মানে আমরা কোনো ডিসিশন না নিতে পারি। হ্যাঁ, সেটাই আমি আপনার থেকে জানার চেষ্টা করলাম। এই যে যাদের কথা আমি বলছি না, যে যারা হয়তো কাদম্বিনীর সঙ্গে সে সময় ডিউটি করছিল, মানে সেই রাত এবং ঘটনাচক্রে সেদিন কারা কারা রস্টারে ছিল, এই রস্টারটা সম্বন্ধে কি আপনি জানতেন যে কারা কারা মেয়ের সঙ্গে আমার এই এরাও ডিউটি করছে, বা তাদেরকে এখনো পর্যন্ত ডাকা হয়েছে হয়নি? তখন না সিবিআই বলছে যে ওরা অ্যাকিউজড, ওরা সেদিনই গ্রেপ্তার হতো। গ্রেপ্তার যদি হতো, ওদের যদি গ্রেপ্তার হেফাজতে হতো, ওদের এমনি নর্মাল ডেকে নিয়ে গেছে, ওদের হয়তো লালবাজারে ডেকে নিয়ে ভয় দেখিয়ে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেছে, কারণ ওরা যখন ওরা ডিউটিরত হঠাৎই ওরা 3টে থেকে ওই 4টে অবধি যেন ভ্যানিশ হয়ে গেল, কেউ শুতে গেল, কেউ স্নান করতে গেল, এরকম সবারই যেমন মানে একটা অভূতপূর্ব আচরণ। এবং সেখানে যে সেদিন কর্তব্যরত নার্স বা গ্রুপ ডি তাদেরও কোনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আমার ধারণা নেই। মানে একটা জনবহুল হসপিটাল, সেখানে 24 ঘন্টা যেখানে সমস্ত ডাক্তার, গ্রুপ ডি, মানে নার্স বা তাছাড়া অসংখ্য পেশেন্ট থাকে সেখানে কেউ কিছু জানতে পারলো না। একজন সিভিক ভলেন্টিয়ার কোনোদিন যে মেডিসিনে ঢোকেনি, সে ঢুকলো, সে এরম খুন ধর্ষণ করলো, বেরিয়ে গেল, কেউ দেখলো না, কেউ জানলো না। এটা একটা মানে ভৌতিক ঘটনা তো নয়, এটা কাল্পনিকও নয়, এটা হয়েছে। এটা কেউ প্রত্যক্ষদর্শীও আছে, কাউকে আড়াল করার চেষ্টা করা হয়েছে প্রথম দিন থেকে। এটা আমরা হতে দেব না, এটা আমরা চাইবো সঠিক তদন্ত হোক। যারা আসল খুনি এখনো হয়তো হসপিটালে ঘোরাফেরা করছে তারা সবাই সামনে বেরিয়ে আসুক এবং তদন্ত ঠিকঠাক হোক। এই জন্য আমি সমস্ত দেশের বা বিদেশের সমস্ত জনসাধারণকেও বলবো এবং সমস্ত জুনিয়র সিনিয়র ডক্টর যারা সবাই এতদিন আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করে আমার সঙ্গে সহযোগিতা করেছেন, তারা হতাশ হবেন না, তারা আন্দোলনে থাকবেন। আমরা কোর্টের লড়াইও লড়বো এবং রাস্তার আন্দোলনও জারি রাখবো। বিচার আমরা ছিনিয়ে আনবো। একটা কথা আমি জানতে চাইছি, কাদম্বিনী কাণ্ডের মতো নৃশংস এই ঘটনায় কাল মনে হয়নি আপনারা সর্বোচ্চ সাজার দাবি করেছিলেন? কেন আমৃত্যু কারাবাস, কেন মৃত্যুদণ্ড নয়? সিবিআই তদন্ত সেভাবে করতে পারেনি, মানে রেয়ার কেস, সেটা প্রমাণ করার জন্য যে প্রুফ দরকার, যে এভিডেন্স দরকার, সিবিআই সেই এভিডেন্স জোগাড় করতে পারেনি। সিবিআই এখনো চেষ্টাই করেনি যে সঞ্জয় একা খুন করেছে না আরো একাধিক জড়িত ব্যক্তি ছিল, কারণ ডিএনএ রিপোর্টে একাধিক ব্যক্তির উপস্থিতি আছে, সেগুলো সিবিআই দেখারই প্রয়োজন মনে করেনি। ওই একাকেই যেন ঝুলিয়ে দিতে পারলে সিবিআই বেঁচে যায়। এটা তো কোর্ট শুনবে না, কোর্ট তো তথ্য প্রমাণে বিশ্বাস করবে, সেই প্রমাণ সিবিআই দেখাতে পারেনি, তাই এটা হয়নি। বেশ, আমি একটু কাকুর কাছে আসার চেষ্টা করি। কাকু, এই যে সামগ্রিক 5.5 মাস ধরে অন্তত যে ঘটনা আমরা প্রত্যক্ষ করছি, বা এখনো কোথাও কি মনে হয়েছে বারবার যখন বিচার প্রক্রিয়া শুরু হলো শিয়ালদহ আদালতে, প্রায় 1 থেকে 1.5 মাস ধরে যে বিচার প্রক্রিয়া চললো, সঞ্জয়কে জবে থেকে কোচে টেরোরিস করা হচ্ছে, প্রথম থেকে নানাভাবে বলার চেষ্টা করেছে আমি দোষী, আমি নির্দোষ, এমনকি বিনীত কুমার গোয়েলের নামও তার মুখে শোনা গিয়েছে। এবং সবশেষ গত পরশু যেদিন তিনি দোষী সাব্যস্ত হলেন, সঞ্জয়কে বলতে শোনা গেল রুদ্রাক্ষকে হাতিয়ার করে। এবং এখানেই হঠাৎ রুদ্রাক্ষ কোথা থেকে চলে এলো, হঠাৎ রুদ্রাক্ষের বিষয়টা কোথায় বা উধাও হয়ে গেল, কি মনে করেন? গতকাল যখন ওকে বলতে দেওয়া হলো, ও একবার কোনো কথাই বললো না, কোনো কথা উচ্চারণই করলো না।
জজ ওকে বলতে দিল, বলে তুমি বলো তোমার শাস্তি এই শাস্তি হবে, এর শাস্তি কমানোর জন্য তোমার কি কথা বলতে চাও, কিন্তু ও কোনো কথাই বলেনি। বাইরে বেশে যখন দরকার প্রয়োজন নেই তখন চেঁচালে তো লাভ হবে না। তবে সঞ্জয় কিছু হয়তো জানে, মুখ খুলছে না, মেইন ব্যাপারটা হচ্ছে এখানটায়। এখন সঞ্জয় যে সিবিআই ওকে মুখ খোলাতে চেষ্টাও করেছে বলে আমার মনে হয় না, কারণ ওকে ট্রমা, বলুন বলুন বলুন, ওকে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে ঢুকতে দেখা গেছে, বেরোতে দেখা গেছে, এবং 4:03 ওকে এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢুকতে দেখা গেছে। তাহলে বাকি যে 27 মিনিট ও তখন কোথায় ছিল, কার সঙ্গে ওদের কথা হয়েছে, সেই সব যদি সিবিআই বার করার চেষ্টা করতো অবশ্যই বেরিয়ে আসতো ওর সঙ্গে আর কাদের কথা হয়েছে, ও তখন কোথায় ছিল, ও তো যারা খুন করেছে তাদের সঙ্গে ও জড়িত কিনা সব বেরিয়ে আসতো। প্রথম দিন থেকে কাকু আমি জানতে চাইবো আপনার কাছে, প্রথম দিন থেকে এই সঞ্জয় রায় একটা সময় তো নিজের দোষ কবুল পর্যন্ত করেছে, কিন্তু তারপর দেখা গিয়েছে যতবার শিয়ালদহ আদালতে প্রডিউস করা হয়েছে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু আদতে দাঁড়িয়ে কাল তো বিচারক তার বক্তব্য পর্যন্ত শুনেছে, কেন সময় পেয়েও সে কিছু বলল না, নাকি বলতে চাইলো না? বলতে চাইলো না, এবং ও টিম ইন্ডাস্ট্রি ক্রিমিনাল যাদের বলে ও হচ্ছে তাই না, কেন কেন ও অপরাধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং কারা কারা কিভাবে জড়িত সব জানে, কিন্তু ওকে ও কেন বললো না সেটা তো ও বলতে পারবে, সেটা তো আমি কি করে বলবো? না না, কারণ এই সঞ্জয় তো সেটা তদন্তকারী সংস্থা বের করার চেষ্টা করেছে বলে আমার তো বারবার বলছি মনে হয় না। কাকু এই সঞ্জয় তো বারবার চিৎকার করে বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে, পুলিশ ওইটা ওই পর্যন্তই, জজের সামনে দাঁড়িয়ে জজ যখন 104টে কোশ্চেন, সেটা তো জজের সামনে দাঁড়িয়ে বলতে হবে, বলেনি তো, একটি কথাও খরচা করেনি জজের সামনে দাঁড়িয়ে। ওই রুদ্রাক্ষ গুনগুন করছিল আমি গরিব বলে ভাসানো, যে এই সমস্ত উল্টো পাল্টা কথাবার্তা বলেছে। আপনারা তো কালকে রীতিমতো খুব কাছ থেকে এই দোষী গত কদিন ধরে যে বিচার পর্ব চলছে শিয়ালদহ আদালতে, আপনারা রীতিমতো সঞ্জয়কে খুব কাছ থেকে দেখেছেন। কালকে না, আমরা দিন 15 ধরে ওকে সামনে থেকে দেখছি। মনে হচ্ছে ও অন্যের দ্বারা প্রভাবিত, ওকে কেউ বুঝিয়ে দিয়েছে। ও তো যেমন আমি প্রথমেই তো অভিযোগ করেছিলাম কেউ সুপারি নিয়ে হয়তো আমার মেয়েকে এই অবস্থা করেছে, সেটা হতে পারে, কিন্তু সেটা এখন স্বীকার করছে না। আমি কাকিমা একটা বিষয় খুব একটা মানবিক জায়গা থেকে জানতে চাইবো, যখন আমি কোনো অপরাধ করব না, আমার একটা অপরাধের ঘৃণ্য একটা বিবেক দংশন হবে, কিন্তু এই যে এতগুলো দিন ধরে আপনারা সঞ্জয়কে দেখছেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে, এই সঞ্জয়কে দেখছেন, সেও আপনাদেরকে দেখছে, এবং আদালতও বলছে যে আপনি যে অপরাধ করেছেন তার সাজা আপনাকে পেতেই হবে, কিন্তু এই ব্যক্তিটাকে আপনি দেখছেন কাছ থেকে, কোনো অনুতপ্ত কোনো অনুশোচনার লেশ মাত্র দেখেছেন তার চেহারায়? না, কোনো যে সেদিন যখন শনিবার ওকে দোষী সাব্যস্ত হলো, বলল সোমবার তোমার সাজা ঘোষণা হবে, তখন যে একটা কান্নায় ভেঙে পড়া বা কোনো অনুশোচনা কোনো কিছুই ওর মধ্যে ছিল না। এবং কালকেও যখন ওকে দোষী সাব্যস্ত করা হলো এবং যাবজ্জীবন ওকে কারাদণ্ড দেওয়া হলো, তখনও ওর কোনো অনুভূতি ছিল না। তাহলে এতদিন ধরে চিৎকার করে বিচারকের কাছে শুধুমাত্র কি নিজের মৃত্যুদণ্ড আটকানোটাই কি একমাত্র সঞ্জয়ের একটা মোটিভ ছিল মনে করেন? হ্যাঁ, ও কারো দ্বারা প্রভাবিত। মৃত্যুদণ্ড হতোই, যদি সিবিআই ঠিক মতন তথ্য প্রমাণ পেশ করতো তাহলে ওর মৃত্যুদণ্ড হতোই। আমাদের এটা পুরো বিশ্বাস, এবং জজের উপরে পুরো বিশ্বাস ছিল ও সেটা করে। ও তো অপরাধী কোনদিন অপরাধ স্বীকার করেছে এরকম মনে হয় ইতিহাসের পাতায় আছে কিনা সন্দেহ আছে। মৃত্যুদণ্ড হতো কিন্তু মৃত্যুদণ্ড হলো না, এই গ্রাউন্ডেই আমি জানার চেষ্টা করব কেন মনে হয় কোথাও কি বিচারক এখনো এই আরজিকর কাণ্ডে, কারণ এখনো পর্যন্ত কোথাও কি মনে হচ্ছে যে একটা অসম্পূর্ণ বিচার প্রক্রিয়া বা এখনো কোনো একটা দিক বা কোনো বিষয় এখনো হয়তো নতুন করে কোনো দরজা খুলে যেতে পারে?
আমরা রায়ের কপিটা দেখি, তারপরে আমরা অসম্পূর্ণ বিচার প্রক্রিয়া নয়, অসম্পন্ন তদন্ত প্রক্রিয়া। বেশ। তদন্তই এখনো ঠিকঠাক হয়ে ওঠেনি, এখনো যেখানে সেখানে বিচার প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে। আমরা মনে করি তদন্ত ঠিকঠাক, আমরা হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, তদন্ত ঠিক হোক, তদন্ত তারপরে ঠিক হোক, অবশ্যই সব অপরাধীরা সামনে আসবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি কঠোরতম হবে। সাজা হবে। আপনারা সবাই পাশে থাকবেন, দেশের বিদেশের সমস্ত জনগণ আমাদের পাশে থাকবেন। আমাদের মেয়েটা তো আর ফিরে আসবে না, কিন্তু কোনো বাবা মা যেন এইভাবে মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে মেয়ের লাশ না তোলে, কোনো বাবা মা যেন ওই 9 আগস্ট রাত দেখতে না হয়, এবং একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা যেন আমরা সমস্ত সাধারণ নাগরিককে দিতে পারি, এর জন্যই আমাদের আন্দোলন জারি থাকবে। কাকিমা, একটা বিষয় জানার চেষ্টা করব, মেয়ের বিচার চাইতে এবার আপনারা কোন পথে হাঁটবেন বলে মনে করছেন? আইনি দিক তো অবশ্যই একটা রয়েছে, কিন্তু তারপরও রাস্তা তো আছে, রাস্তা তো আর কারো নিজের নয়, রাস্তা আমাদেরই, জনগণের। রাস্তায় থাকবো। এত কোটি কোটি লোক যখন রাস্তায় নেমেছে, বিচার দিতে হবে। বিচার যখন তুমি দেবে না, নিস্তার পাবে না। পরিষ্কার কথা, প্রশাসনের কাছে আমার এই দাবি থাকবে। গতকাল আদালতের তরফ থেকে সবকিছু মিলে সর্বসকলে 17 লক্ষ টাকার একটা ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, যদিও বিচারক এটাও বলেছেন যে এই ক্ষতিপূরণ দিয়ে তো কোনো ক্ষতিপূরণ সম্ভব নয়, কিন্তু তারপরও কিভাবে দেখছেন এই ক্ষতিপূরণ আপনারা নেবেন? রাজ্যকে দিতে হবে এই ক্ষতিপূরণ, নেবেন আপনারা? আমরা সঙ্গে সঙ্গে রিফিউজ করেছি, জজের সামনে দাঁড়িয়ে। আমরা সামনে দাঁড়িয়েই রিফিউজ করেছি। আমার মেয়ের জীবনের দাম 17 লক্ষ টাকা নয়। আমার মেয়ে আমার সম্পূর্ণ পৃথিবী ছিল, আমার পৃথিবী চলে গেছে। আমি একটা ডায়মন্ড হারিয়ে ফেলেছি, কালকে আমি চ্যানেলেও বলেছি। আমার যে ক্ষতি হয়েছে সেটা কেউ পূরণ করতে পারবে না, তবে কেন হয়েছে এটা আমি এখন আমরা জজের কাছে বলেছি, আমার মেয়েকে যে খুন করা হলো সেই রাতে, কি এমন সে অপরাধ করেছিল, কি তথ্য সে জেনে ফেলেছিল, সবই আমার অজানা। এগুলো আমি জানতে চাই। আমি কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না। আমার যা কিছু এতদিন করেছিলাম সব মেয়ের জন্যই করেছিলাম, এবং যা রেখে যাব সবই মেয়ের জন্য রেখে যাব। মেয়েও তার লড়াই করেছিল যাতে তার নামটা পৃথিবীতে থাকে এবং তার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে। ও সবসময় আমাকে বলতো, মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকে। সেইটার তো পূর্ণ হলো না, তার স্বপ্ন সম্পূর্ণ অসমাপ্ত থেকে গেল। আমরাও চাইবো আমাদের সবটুকু দিয়ে যতদিন পৃথিবী থাকে ততদিন যেন তার নামটা থাকে। তাই আমরা চাইবো তার নামটা যাতে আমরা প্রচার করতে পারি, এবং তার জন্য সে চাইতো পেশেন্ট দেখতে ভালোবাসতো, তাই জন্য সেটা আমরা একটা তার নামে করে যাব, যেতে সারা জীবন মানুষ তার সেখান থেকে হেল্প পায় এবং সারা জীবন তাকে মনে রাখে। কাকু, আমি একটা বিষয় আপনার থেকে জানার চেষ্টা করি, কারণ বিচারক যখন বলছে যে খুব স্বাভাবিক, 17 টাকা হোক, 17,000 হোক, 17 লক্ষ হোক, 17 কোটি হোক, আরও বেশি 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 হোক, ঘরের মেয়ে ঘরে না ফেরার যন্ত্রণা একজন বাবা মা বুঝতে পারেন, একজন সন্তানহারা বাবা মা অন্তত বুঝতে পারি। আমিও কারুর সন্তান, এই জায়গা থেকে বুঝতে পারছি, কিন্তু সে জায়গার দিক থেকে কিন্তু সরকারি কর্মক্ষেত্রে একজন মহিলা চিকিৎসক এই ধরনের একটা ঘটনা, অর্থাৎ নিরাপত্তার জায়গায় আপনারা বলছেন যে এরকম কোনো ঘটনা আর 9 আগস্ট ফিরে না আসে, কাল আমার সাথে না হয়, কাল অন্যের কারোর সাথে না হয়, তাহলে রাজ্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বর্তায় বই কি? হ্যাঁ, রাজ্য সরকার তো যদি ঝেড়ে ফেলতে পারবে না, কারণ রাজ্য সরকারের কর্মচারী ছিল আমার মেয়ে, রাজ্য সরকারের কর্মক্ষেত্রে কাজ করছিল, এবং সেখানে তো সে সরকার যে স্যালারি দিত তার উপরেই বেস করেও কাজ করতো, তো এক্সট্রা পয়সা ইনকাম করতে যায়নি যে সরকার তার দায় নেবে না। সরকারকে তার দায় নিতে হবে। আমার মেয়ের মৃত্যুর জন্য সরকারও দায়ী। সরকার আমার মেয়েকে নিরাপত্তা দিতে পারেনি, এটা সরকারের নিরাপত্তার ব্যবস্থার ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যদি আমার হাতে থাকতো আমি ফাঁসি করিয়ে আনতাম। এর আগেও 1 নয় 3টে ফাঁসির সাজা আমরা করিয়ে এনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট নয় কেন, কি মনে করছেন? তাহলে পরিষ্কার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, উনি কি জজদের ইনফ্লুয়েন্স করেন যে ফাঁসি দিতেই হবে? ওনার কথা থেকেই বলি, ওনার কথায় মনে হয় যে ওনার কথায় পুরো রাজ্যটাই চলে, মানে ওনার কথায় আমার মেয়েটা খুন হয়েছে,
জজকে উনি কথা জজকে বলেন যে ফাঁসি দিতে হবে, জজ সেই জন্য ফাঁসি দেয়। ওনার কথা এইটাই তার মানে বোঝায়। কিন্তু আমরা শিয়ালদা কোর্টে জজের উপরে পূর্ণ আস্থা রেখেছিলাম অনির্বাণ বাবুর কাছে, উনি পূর্ণ আস্থার মর্যাদা দিয়েছেন। সিবিআই তার তথ্য প্রমাণ ঠিক মতো পেশ করতে পারেনি, তার জন্য তার মৃত্যুদণ্ড হয়নি, আমরা এটাই মনে করি। রাজ্য নতুন করে ফাঁসির জন্য আবারও হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে, কি বলবেন? ওনাকে বললাম তো, ওনাকে বাড়িয়ে কিছু করতে হবে না, আমরা রায়ের কপি হাতে পাই, আমরা রায়ের কপিটা পুরো দেখি, জজ কি বলতে চেয়েছেন। যদি মনে করি যে তার ফাঁসি হওয়া উচিত, আমরাও হাইকোর্টে যাব, কোনো অসুবিধা নেই, ওনাকে যেতে হবে না। দোষী সাব্যস্ত এবং অবশ্যই সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়, সেও সম্ভবত আবার উনি অনেক করেছেন আমার মেয়ের জন্য এবং আমাদের জন্য। গতকাল তার আইনজীবীও যেরকমটা জানিয়েছে, কি মনে হয় যদি হাইকোর্টের দ্বারস্থ হয় সাজা কমতে পারে নাকি কোন দিকে মোড় ঘুরতে পারে? জানি না, সে ওকে ওখানে কোথাও কি মুখ খুলবে, কোথাও মুখ খুলবে না। মুখ যদি খোলে তাহলে হয়তো কিছু আমরা জানতে পারবো এবং প্রকৃত দোষীদের আমরা আরও যারা যারা জড়িত আছে, সঞ্জয় তো জড়িত 100%, বাকি যারা জড়িত আছে তারাও সামনে আসবে, এটাই আমাদের আশা আর কি। বেশ, আরও বেশ কিছু প্রশ্ন এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে একটু আলোচনার বাকি রইল। কাকু কাকিমা আপনারা দুজনেই আমাদের সঙ্গে আর কিছুক্ষণ থাকুন প্লিজ। যেতাম কিন্তু আমরা বিরতির পর ফিরলাম। দুপুর 2:49 নির্ধারিত হয়েছিল, সময়টা 2:45 এবং এই সময় সঞ্জয় সাজা ঘোষণা করবেন অনির্বাণ দাস। আমি আরও একবার যাবো, কান্দুবিনীর মা বাবা রয়েছেন আমাদের সঙ্গে, আমি কাকিমার কাছে একটু ফেরার চেষ্টা করবো। কাকিমা, 2:49 গতকাল যখন বিচারক অনির্বাণ দাস তিনি যখন মৃত্যুদণ্ড নয় বরং আমৃত্যু কারাবাসে সাজা ঘোষণা করলেন, তখন কি কোথাও একটু ইস্যুতোষ্ণ ঠোঁটটা কেঁপে উঠেছিল? কোথাও কি চেয়েছিলেন যে না, বরং মৃত্যুদণ্ডই বোধহয় এর থেকে শ্রেয় ছিল, কারণ যেই ঘৃণ্য ঘটনা, এর থেকে মৃত্যুদণ্ড হচ্ছে বড় সাজা হয় না? না না, এটা মনে হয়নি, কারণ সঞ্জয় বেঁচে থাকলে বরং আরও হয়তো ওর থেকে অনেক তথ্য জানা যাবে, এটা আমার মনে হয়েছিল তখন। কারণ সঞ্জয় তো একা আমার মেয়েকে খুন করেনি, ওর সঙ্গে আর কারা জড়িত ছিল ওই জানে। ওর ফাঁসি হয়ে গেলে বরং সেই জায়গাটা আটকে যেত, বরং ওর ফাঁসি হয়নি, ওর মৃত্যুদণ্ড হয়নি, ওর যে আজীবন কারাদণ্ড হয়েছে, এটা ভালো হয়েছে। কোন প্রশ্নের উত্তরগুলো এখনো পরবর্তী যদি সিবিআই ওর বিরুদ্ধে আরো তথ্য প্রমাণ আনতে পারে, তাহলে ওর মৃত্যুদণ্ড হবে। যেটা রইলই, সেটা তো কি আর করা যাবে, দেখা যাক সিবিআইকে চাপ দিয়ে কতটা কিছু বের করা যায়, সেটাই চেষ্টা করবো আমরা। একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তরটা প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকেই জানতে চাইছে, কারণ আমরা প্রত্যেকে চাইছি কাদম্বিনীর একটা সুবিচার পাক। তা হলো সঞ্জয় রায় গলা ফাটিয়ে চিৎকার করছে, আমি নির্দোষ, আমি বলতে চাই। বিচারক যখন বলার সুযোগ করে দিলেন, তিনি বললেনটা কি? অর্থাৎ আমি তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে চাইবো, তিনি বলতে চান আদৌ? বা এই যদি তার বডি ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে সিবিআই বা যেভাবেই হোক তদন্তে খুব বেশি হাসিল হবে কি, হাতে আসবে কিছু? হ্যাঁ, হবে। তো সিবিআইকে প্রভাবিত হচ্ছে, ওকে বলা হচ্ছে তোকে আমরা বাঁচিয়ে নেব, তুই মুখ খুলবি না, এটাই আমাদের মনে হচ্ছে। সঞ্জয় কারো দ্বারা প্রভাবিত হচ্ছে, তাই বলবো করেও বলতে পারছে না। কার দ্বারা প্রভাবিত হয়েছে সেটা বলতে পারবো না, আমরা সেটা আমরা জানি না। কি লুকাচ্ছে বলে মনে হয় সঞ্জয় এখনো? কি লুকাচ্ছে? প্রকৃত অপরাধীদের ও আড়াল করার চেষ্টা করছে, প্রকৃত যারা অপরাধী তাদেরও আড়াল করার চেষ্টা করছে। তাতে সঞ্জয়ের কি লাভ? সর্বক্ষেত্রে এটা হচ্ছে, সঙ্গে ও জড়িত আছে। আমি আরো একবার জানতে চাইছি, তাতে সঞ্জয়ের কি লাভ? জানি না টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা সেটা বলতে পারছি না, হতেও পারে। হ্যাঁ, টাকা পয়সা লেনদেন, হয়তো মোটা টাকা গিফট করা হয়েছে, বলে যে তুই কিছু মুখ খুলবি না, তোকে এত টাকা দিয়ে তোর বাকি জীবন আমরা চালিয়ে দেবো। এই জায়গা থেকে একটু জানতে চাইবো, এই যে সঞ্জয়, হতে পারে এখন কোন বিভিন্ন ঘটনা আমাদের মনে আসছে, সেটা কি হয়েছে সেটা সিবিআই বের করবে। কিন্তু এখান থেকে একটা
একটা বিষয়, কারণ এই যে সঞ্জয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার যদি এখন দোষী সাব্যস্ত সাজাপ্রাপ্ত এবং সেখান থেকে দাঁড়িয়ে তাকে নির্লিপ্তভাবে দেখা গিয়েছে, কিন্তু একে তো কলকাতা পুলিশই পরের দিনই তড়িঘড়ি একেবারে অ্যারেস্ট করেছিল, কিন্তু সিবিআই নতুন করে তাকে আবার আর তো কোনো তদন্তের অগ্রগতি দেখতে পারেনি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে এখানে কলকাতা পুলিশের সাফল্য নয় কি? সিবিআই ওই টাইমে 68 জনের যাতায়াত দেখেছে, সিসিটিভি সবাইকে সিসিটিভিতে দেখেছে, আননোন বলে ছেড়ে দিয়েছে, শুধু একা সঞ্জয়কেই চিনতে পেরেছে। আর বা হসপিটালের কেউ চেনে কিনা বা ডাক্তাররা বা গ্রুপ ডি নার্স তাদেরকে চেনে কিনা সেটাও তাদের জিজ্ঞাসা যাচাই করেনি। সিবিআই একদম ঢিলাঢালা তদন্ত করেছে, তাই আর কেউ এখনো অ্যারেস্ট হয়নি। আমি আরো একবার আপনাদেরকে এই একটা আপডেট পেয়েছি, যেটা কিছুক্ষণ আগে আমি আপনাদের জানাছিলাম যে রাজ্য যেরকমটা বলছিলাম যে আবারও তারা উচ্চতর আদালতে আপিল করেছে, একেবারে সর্বোচ্চ প্রাণদণ্ডের আবেদন চেয়ে রাজ্য দ্বারস্থ হচ্ছে। কি বলবেন? আমি তো বললাম আমরা আগে রায়ের কপিগুলো পড়ি, আমরাই সিদ্ধান্ত নেব। রাজ্য সরকারকে আগ বাড়িয়ে কিছু করতে হবে না, অনেক করেছেন রাজ্য সরকার এবং প্রশাসন, আর কিছু করতে হবে না ওনাদের, আমরাই করে নেব। একটা সর্বোচ্চ কেন্দ্রীয় সংস্থা, একটা কেন্দ্রীয় এজেন্সি এত বড় একটা এই ঘটনার তদন্তে এগিয়ে নিয়ে যাওয়া, মনে হয় না যে এই 5.5 মাস যথেষ্ট বেশি, এবং এখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত শুধু একজনেরই গ্রেফতারি এবং প্রত্যেকটা মহল থেকে বলা হচ্ছে ঘটনার পিছনে আরও অনেকে থাকতে পারে, অর্থাৎ তদন্তের আরও গভীরে জায়গা এখনো কোথাও বাকি থেকে গেল। সেটা তো সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে যে লার্জার কনস্টিটুয়েন্সি হয়েছে, হ্যাঁ, ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র এবং হাসাপ করেছে, অ্যাবটমেন্ট আছে, অনেক কথা সিবিআই লিখেছিল, কিন্তু তার কোনো প্রতিফলন বা প্রতিক্রিয়া পরবর্তী সাপ্লিমেন্টারি চার্জশিট ওরা দেয়নি। এখন দেবে কি দেবে না সেটা কিন্তু ওরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিল 15 তারিখ যখন মামলা, 27 তারিখ যখন মামলা উঠেছিল যে আমরা 2-1 দিনের মধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, কিন্তু দেয়নি। আমি একটা জিনিস সবচেয়ে সংবাদ মাধ্যমের কাছে বলতে চাই, শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছেই আমার, তা হলো যে শব্দটা মুখরিত হচ্ছিল এই 5.5 মাস ধরে, জাস্টিস, সুবিচার, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, পেলেন সুবিচার, জাস্টিস হয়েছে মনে করেন? পাবো, তার জন্য আমাদের একটু লড়তে হবে, সুবিচার পাবো। আমাদের একমাত্র মেয়ে সে চলে গেছে, আমাদের বেঁচে থাকা এখন তার বিচার পাওয়ার জন্য, এবং আগামী প্রজন্মে যেন কোনো বাবা মার আমাদের মতো এই নয়দাটিকটা না দেখতে হয়, তার জন্য লড়াই। আমার মেয়ের বিচার যাই হোক না কেন, সকল অপরাধী ধরা পড়ুক, মেয়ে তো আমার আর ঘরে ফিরবে না, মেয়ে তো আমার আর বলবে না কি রান্না করেছো মা, ভাত বাড়ো, আমি তাড়াতাড়ি আসছি। একদম কাকু এবং কাকিমা, অনেকটা সময় আপনি আমাদেরকে দিলেন, অনেক ধন্যবাদ। একটু ভালো থাকবেন আর অবশ্যই সুবিচার পাবেন। আমরাও চাইবো কাদম্বিনীর সুবিচার আসুক। অনেক ধন্যবাদ জানাবো, কাদম্বিনীর বাবা মা আমাদের সঙ্গে ছিলেন। আর এই 9 আগস্টের কথা বলছিলাম না, 9 আগস্টের পর থেকে 5.5 মাসের যে ঘটনা, আর এই 9 আগস্টের আরজিকর কাণ্ডের পরবর্তী সময় দাঁত কামড়ে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসক সহ একাধিক চিকিৎসক সংগঠন। জুনিয়র চিকিৎসকদের লালবাজার থেকে স্বাস্থ্য ভবন অভিযান দেখেছি, কিংবা অক্টোবরে অনশন মঞ্চ, অভিভাবকদের মতো পাশে ছিলেন সিনিয়র চিকিৎসকরা। সোমবার মামলার সাজা ঘোষণার পরেও অধরা, বিচার নিয়ে ফের সরব হলো চিকিৎসকরা। আমরা মনে করি না এর মধ্যে বিচার ঠিকঠাক হয়েছে, তার কারণ আজকে যে বিচার, তার কাছে আমাদের এক্সপেকটেশন 3 দফা ছিল। জানতাম যে সঞ্জয় রায়ের এভিডেন্স আছে, তার বিরুদ্ধে সঞ্জয় রায় শাস্তি পাবে। সঞ্জয় রায় কি শাস্তি পেল তার থেকেও বড় কথা, আমরা মনে করি যে এখনো সঞ্জয় রায়ের সাথে আরও যারা দোষী ছিল তারা এখনো আড়ালে থেকে গেছে।
তাই লড়াইটা আমাদের শুরু। যে শাস্তি মহামান্য বিচারক ঘোষণা করেছেন তার উপরে আমরা এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না, কিন্তু আমরা একটা জায়গা দেখলাম যে সেখানে সিবিআই এটাকে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম বলে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এটা আমাদের কাছে খুব শকিং। নয় অগস্ট থেকে 20 জানুয়ারি 164 দিন পর সাজা ঘোষণা আরজি করের খুন ধর্ষণ মামলার। শনিবার একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে বিএনএসের 3টি ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। সেদিন থেকে নাগরিক সমাজ থেকে চিকিৎসক মহল সঞ্জয়ের ফাঁসির পক্ষে সওয়াল করেছিলেন। বিরল থেকে বিরলতম ঘটনা আখ্যা দিয়ে সঞ্জয় সর্বোচ্চ সাজার পক্ষে সওয়াল করেছিল সিবিআইও। কিন্তু সোমবার রায় ঘোষণার বেলায় সব হিসেব উল্টে গেল। বিচারক অনির্বাণ দাসের মতে আরজি কর কাণ্ড বিরল থেকে বিরলতম নয়, অপরাধী সঞ্জয় রায়কে মৃত্যু কারাবাসের আদেশ দেন বিচারক। শনিবার 2:45 পর এই সাজা ঘোষণা হতে আগুনে ঘৃতা হতে সঞ্জয়ের সাজা নিয়ে খুব একটা আগ্রহী নয় চিকিৎসক সমাজ। আসল অপরাধীদের সাজার পক্ষে সওয়াল চিকিৎসক মহলের। আমরা তো কারাদণ্ড বা মৃত্যু সাজা যাই হোক প্রকৃত দোষীদের সেটা হোক সেটা চেয়েছিলাম। সঞ্জয়ের কি হলো না হলো তা নিয়ে মানুষ খুব একটা কনসার্ন নয়। আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেলাম না। একদমই তা নয়। সাধারণ মানুষ চেয়েছিল প্রকৃত খুনি কারা সেটা ধরা পড়ুক। একা সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এই হত্যাকাণ্ড পরিকল্পিত খুন ঘটানো সম্ভব ছিল না, এটা একজন শিশুও জানে। বিগত 5 মাসে যেভাবে ঘটনাক্রম এগিয়েছে সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত নয়, এই নিয়ে আমরা প্রায় নিশ্চিত ছিলাম। সঞ্জয় সাজা ঘোষণা পর বিক্ষোভ প্রতিবাদ আছড়ে পড়ে শিয়ালদা কোর্টের বাইরে। স্লোগান, শাউটিং, অধরা বিচার ছিনিয়ে আনার হুঁশিয়ারি। অভয় মঞ্চের সঙ্গে প্রতিবাদে জমায়েতে ছিলেন চিকিৎসক সংগঠন এবং জুনিয়র চিকিৎসকদের সংগঠনের প্রত্যেকেই। একলা দোষী সঞ্জয় নয়, পিছনে আরও কেউ, জোর গলায় দাবি তাঁদের। দেখুন, সঞ্জয় রায়ের ক্ষেত্রে যে যাবজ্জীবন দিয়েছে সেটা নিয়ে আমরা কোর্টের রায়কে অবশ্যই দেখা যাচ্ছে স্বাগত জানাই, কিন্তু এর সাথে যে একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা জড়িত তারা এখনো যে ধরা পড়েনি, সিবিআই তাদেরকে এখনো ধরেনি, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ধরা হোক এবং কোর্টের সামনে নিয়ে আসুক, তাদের পানিশমেন্ট হোক। বিচারপতি যে রায় দিয়েছেন তার পূর্ণাঙ্গ বয়ান আমরা এখনো পাইনি, তাই এই ব্যাপারে সম্পূর্ণ মন্তব্য আমরা করব না। কিন্তু এই গোটা তদন্ত প্রক্রিয়াটা যে একটা প্রহসন হয়েছে, এটা হাস্যকর ব্যাপার। এই রায়তে আমরা আগে থেকেই বলছিলাম যে আমরা এতে সন্তুষ্ট নই, কারণ আমরা মনেই করি না যে একজন অপরাধী ছিল। যা একটা পানিশমেন্ট দিয়েছে ওটা ক্রিটিসাইজ যে ফর্মে যেভাবে করা যায় আইন মেনে আমরা করব, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বলতে চাই যে এখানে আমাদের কমপ্লিট জাস্টিস এখনো আমরা দেখতে পাইনি। এই তদন্ত প্রক্রিয়া, এই বিচার, এই রায়দান অনেক আধারের দিক আছে, কিন্তু একটা আলোর দিক হচ্ছে কোন রকম তদন্ত ছাড়াই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলে দিয়েছিলেন, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, তাহলে সবটা শেষ হয়ে যেত। আজকে কিন্তু সঞ্জয় রায়ের ফাঁসিতে ঝোলানো রায় হয়নি। ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে বিক্রান্ত রায়, রিপোর্ট ক্যালকাটা নিউজ। একা সঞ্জয়ের আমৃত্যু কারাবাস, অন্যদিকে এখনো জাস্টিস, সুবিচার পাওয়ার দাবিতে এখনো আশায় রয়েছেন কাদম্বিনীর বাবা মা।